নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছে আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড সাইকোলজি রিলেটেড টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনার বিষয়। আজ আমরা আলোচনা করব কৃমি। বাচ্চাদের, বড়দের কৃমি হয়, কেন হয়, কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে শিশুটির কৃমি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। একটুও স্কিপ না করে পুরো আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেকটা উপকার হবে। বর্তমানে পৃথিবীতে কৃমি আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। বাচ্চা বড় মিলিয়েই বললাম। তো শিশুর পেটে কৃমি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। শিশুর যদি পটির সাথে ছোট ছোট কুচো কৃমি দেখতে পান, বা ধরুন শিশুর মাঝে মাঝেই খুব পেট ব্যথা করছে, শিশু একদম খেতে চাইছে না, তাহলে কিন্তু বুঝতে হবে শিশুর কৃমির সমস্যা থাকলেও থাকতে পারে। তাহলে বন্ধুরা, আসুন জেনে নিই এই কৃমি জিনিসটা আসলে কি। কৃমি হলো আসলে একটা পরজীবী। পরজীবী জিনিসটা আবার কি? এটা, তার মানে হচ্ছে এরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন, নিজে থেকে বংশ বিস্তার করতে পারে না। এই কৃমির বেড়ে ওঠার জন্য একটা পোষক দেহের প্রয়োজন, বা হোস্টের প্রয়োজন বলতে পারি। আর আমরা মানুষরা হচ্ছি সেই কৃমির পোষক দেহ বা হোস্ট। আমাদের শরীরে অন্ত্র বলে একটা অর্গান আছে, সেই অন্ত্রের মধ্যে কৃমি বাসা বাঁধে। এই অন্ত্রের মধ্যে কৃমি আস্তে আস্তে বংশ বিস্তার করে। তো আসুন বন্ধুরা, এবার জেনে নিই আমাদের শিশুটির মধ্যে কৃমির সংক্রমণ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। কিছু কিছু লক্ষণ আছে যেটা আমরা মায়েরা দেখলেই বুঝতে পারি যে আমাদের শিশুটি কৃমিতে আক্রান্ত। কি সেই লক্ষণ? প্রথমেই হচ্ছে শিশুর পটির সাথে ছোট ছোট কুচো কুচো কৃমি বেরোয়। সেটা তো দেখলেই বোঝা যায় যে কৃমি হয়েছে। এটা ছাড়াও শিশু রাত্রিবেলা ঘুমানোর আগে দেখবেন বলবে যে মলদ্বারের ওখানটা চুলকাচ্ছে, ফুটফুট করছে। সেটাও একটুখানি আমরা খেয়াল করলে দেখতে পাবো সেখানে আশেপাশে ছোট ছোট সাদা সাদা সুতোর মতো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলো আর কিছুই নয় বন্ধুরা, সেগুলো হচ্ছে কৃমি। এটা দেখেও বুঝতে পারেন মায়েরা। এটা ছাড়াও আর কি দেখে বুঝবেন, সেটা হচ্ছে শিশুর পেটে ব্যথা হয়। মাঝে মাঝেই শিশুর পেটে ব্যথা হয়। তারপর যতই ভালো জিনিস দিন না কেন, শিশু খেতে চায় না। আর কি লক্ষণ দেখে বুঝবেন? শিশুর বমি পায় মাঝে মাঝেই। ধরুন যখনই খাওয়াতে যাচ্ছেন, শিশুর মধ্যে একটা বমি বমি ভাব লক্ষ্য করা যায়। এটাও একটা লক্ষণ হতে পারে। এছাড়াও আরো কিছু লক্ষণ আছে। শিশুর ওজন আস্তে আস্তে কমে যাওয়া, এটাও কিন্তু একটা কৃমির লক্ষণ হতে পারে। তারপর শিশুর ধরুন খেলাধুলায় ভীষণ অরুচি। খেলাধুলায় অরুচি অর্থাৎ যেটা বলতে চাইছি, দুর্বল ভাব, মানে খেলাধুলার জন্য একটা তো এনার্জির প্রয়োজন, সেই এনার্জিটা শিশুর মধ্যে কোথাও একটা ল্যাক করছে, সেই জিনিসটা যদি দেখতে পান। এটা ছাড়া শিশুর ধরুন মাঝে মাঝেই ডায়রিয়া টাইপের হচ্ছে, পাতলা পটি হচ্ছে, সেটাও একটা লক্ষণ। এটা ছাড়া শিশুর পটির সাথে যদি ব্লাড বেরোয়, সেটাও একটা লক্ষণ। তাহলে বন্ধুরা, অনেকগুলো লক্ষণ নিয়ে আলোচনা করলাম, যেগুলো দেখলে মায়েরা ভাবতে পারেন যে শিশুটির হয়তো কৃমি হয়েছে, শিশুটি হয়তো কৃমিতে আক্রান্ত হয়েছে। তখন ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নিন এবং তাকে কৃমির ওষুধ খাওয়ান। তাহলে কৃমিটা কমে গেলে পরে আস্তে আস্তে আপনার শিশুর মধ্যে আপনি কিন্তু খাওয়ারের ইচ্ছা, গ্রোথ, বা এই যে ল্যাথার্জি বা দুর্বলতা, এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন যে আস্তে আস্তে
কমে যাচ্ছে। তো বন্ধুরা, আসুন জেনে নিই কৃমির সংক্রমণটা কিভাবে হয়। সেটা জানা তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? কৃমি বাচ্চার হচ্ছে, আপনি লক্ষণগুলো দেখে বুঝতে পারছেন যে বাচ্চার কৃমি হচ্ছে। কিন্তু যদি আপনি কেন কোথা থেকে কৃমির সংক্রমণটা হচ্ছে সেই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কৃমির সংক্রমণটা আটকাবেন কি করে? তাই সবার আগে আমাদের কৃমির সংক্রমণটা কোথা থেকে হচ্ছে সেই জিনিসটা জানাটা কিন্তু ভীষণ দরকার। আমাদের মধ্যে বন্ধুরা একটা মিথ কাজ করে। আমরা কিন্তু বাচ্চাকে প্রায়ই বলে থাকি, এই চকলেট খাস না, মিষ্টি খাস না, তাহলে কিন্তু তোর কৃমি হবে। এই জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা বাবা মায়েরা কিন্তু ভীষণভাবে বাচ্চাকে বলে থাকি। হ্যাঁ, চকলেট খাওয়া একদমই ঠিক নয়। এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম। রেগুলার বেসিসে বাচ্চা যদি চকলেট খায় তাহলে কিন্তু বাচ্চার দাঁতে ক্যাভিটি দেখা দেবে। দাঁতে ক্যাভিটি হওয়া আর কৃমি হওয়া দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা জিনিস। কৃমি কিন্তু বাচ্চার বন্ধুরা কখনোই চকলেট বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়া থেকে হয় না। তাহলে কি থেকে কৃমি হয়, কিভাবে কৃমির সংক্রমণ হয়, সেটাই আসুন আলোচনা করি। কৃমির সংক্রমণ বন্ধুরা একজন পূর্ণবয়স্ক মানুষের অন্ত্রে, যেটা বলছিলাম, মানুষই হচ্ছে কৃমির সবচেয়ে ভালো একটা পোষক দেহ বা হোস্ট হোস্ট বলতে পারি। সেই মানুষের কোথায় কৃমি থাকে? অন্ত্রে। অন্ত্র হচ্ছে আমাদের একটা অর্গান। সেই অন্ত্রের মধ্যে কৃমি বসবাস করে। সেই পূর্ণবয়স্ক মানুষের অন্ত্রের মধ্যে যখন কৃমি বাস করছে, সেখানেই কৃমি তাহলে ডিম পাড়ছে, বংশ বিস্তার করছে। এবার সেই পূর্ণবয়স্ক মানুষ যখন পটি করে, সেই পটির সাথে কৃমিটা বাইরে বেরিয়ে আসে। সেই কৃমির ডিমগুলো তখন মাটিতে মিশে যায়। আর সেই মাটিতে যদি শাকসবজি চাষ করা হয়, আর সেই শাকসবজি যদি আমরা না ধুয়ে খাই, তাহলে কিন্তু আমাদের কৃমির সংক্রমণ হওয়ার একটা হাই চান্স থেকে যায়। তাহলে ওই জন্যই সবসময় বলা হয় বন্ধুরা, যে কোনো ধরনের শাকসবজি আপনি তো আর বুঝতে পারছেন না কোন মাটিতে কৃমির ডিম আছে আর কোন মাটিতে নেই, সেটা কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়। তাই যে কোনো শাকসবজি বাজার থেকে কিনে আনার পরে সেটাকে অন্তত 30 মিনিটস আপনাকে জলে ভিজিয়ে রাখতে হবে। তবেই কিন্তু সেই জার্মটা শাকসবজি থেকে ছেড়ে যাবে। তারপর সেটা যদি আপনি রান্না করে খান, সেক্ষেত্রে আর সংক্রমণ হওয়ার চান্সেস ততটা থাকে না। আর কিভাবে কৃমির সংক্রমণ হতে পারে? আর যেটা হতে পারে বন্ধুরা, হাত না ধুয়ে খাবার খেলে। আমরা অনেকেই হয়তো সবসময় ঠিক হাইজিন মেনটেন করি না। বাইরে থেকে এলাম বা বাইরে কোথাও গেছি, দুম করে হাতটা না ধুয়েই বা হাতটাকে ভালো করে স্যানিটাইজ না করেই আমরা খেতে স্টার্ট করে দিলাম। এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না বন্ধুরা। এই জিনিসটা থেকে হাতটা তো আপনি কোথায় দিচ্ছেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে তো কৃমির জার্ম থাকতেই পারে। এই জিনিসটা থেকে কিন্তু কৃমির সংক্রমণ হওয়ার একটা হাই চান্স থাকে। তাই যখনই কোনো খাবার খান না কেন বা আপনার শিশুকে যখনই কোনো খাবার খাওয়ান না কেন, অবশ্যই আপনার হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। ঘরে হোক, বাইরে হোক। বাইরে যদি সাবান দিয়ে ধোয়ার প্রভিশন না থাকে, হাতটাকে স্যানিটাইজ করে নিন। দুটোই একই ব্যাপার, করতে হবে আপনাকে। হাইজিনটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর এটা করলে পরে কৃমির সংক্রমণ হওয়ার আশঙ্কাটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তারপরেও ধরুন কোনো বড় মানুষের মধ্যে কৃমির সংক্রমণ হয়ে গেল। এবার তিনি যে টয়লেটটা ইউজ করছেন, আপনার বাড়ির বাচ্চাটাও তো সেই টয়লেটটা ইউজ করছে। সেইখান থেকেও কিন্তু বাচ্চাটার মধ্যে কৃমির সংক্রমণ হওয়ার একটা হাই চান্স থাকে। অপরিষ্কার, অপরিচ্ছন্ন টয়লেট কিন্তু কৃমির একটা আস্তানা। তাই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কৃমি সংক্রমণ হওয়াটাকে আটকাতে পারে। তাই বন্ধুরা, এখন থেকেই হাইজিন মেনটেন করুন। তাহলে মনে হয় আপনারা এবং আপনাদের বাড়ির শিশুও
কৃমির সংক্রমণ হওয়া থেকে নিজেদেরকে আটকে রাখতে পারবেন। আর কৃমির সংক্রমণ যদি আপনারা আটকাতে পারেন তাহলে কিন্তু দেখবেন অনেক রোগ কমে গেছে। এই বাচ্চার না খেতে যাওয়া, খাওয়ারে অরুচি বা খাবার দেখলে একটা অনীহা ভাব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকটাই বন্ধুরা কৃমির সংক্রমণ থেকে আসে। তাই ডক্টররা কিন্তু প্রায়ই সাজেস্ট করেন যে বছরে ২ বার অর্থাৎ ৬ মাস অন্তর ১ বার বাচ্চাকে কৃমির ওষুধ খাইয়ে দিতে হবে। আর শুধু বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ালে হবে না। বাচ্চার সাথে, সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কৃমির ওষুধ কিন্তু খেতে হবে। তাহলে পরিবারের মধ্যে আর কৃমিটা ঢুকতে পারবে না। তাহলে কারোরই আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম যে কৃমির সংক্রমণের লক্ষণগুলো কি কি আর কৃমির সংক্রমণটা কিভাবে হতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের এই বিষয়ে মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এই আলোচনা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আশা করি তারাও উপকৃত হবে। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে